নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1। এই প্রশ্নটি দ্বিতীয় ইউনিট টেস্টের যে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন আসবে সেই টেস্ট উপলক্ষেই তোমাদের এই প্রশ্নটি, এবং আমি এই প্রশ্নের মাধ্যমে 40 মার্কের একটি মডেল প্রশ্ন দেখাবো এবং তার বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল, পূর্ণমান 40, সময় 90 মিনিট। কোনো কোনো স্কুলে কিন্তু 80 মিনিট 75 মিনিটও সময় দেয়, কাজে তোমরা ভালোভাবে সময় জ্ঞান রেখে প্র্যাকটিস করবে। সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো। তা পর্যায়ক্রমিক বেশ কয়েকটি সেট আমি দিলে সেই সেটগুলো যদি ভালো করে পড়ো তোমরা আশা করি 100% কমন বাঁধবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথমে যদি একটু সিলেবাস দেখি, তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার এবং পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, এই হচ্ছে তোমার প্রশ্ন। তোমরা প্রশ্নটি যদি ভালো করে দেখো, এটা একটা স্কুলের প্রশ্ন, তাহলে এই প্রশ্ন সাথে এই টোটালি 5.4 পর্যন্ত প্রশ্নটা বিভাগ ও মৌ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি আর একটু বড় করেই দেখাই প্রশ্নটি এরকম দেখাবে হয়তো, ঠিক আছে। এখন সরাসরি আমরা আলোচনা বা সমাধানে চলে যাব। কলকাতার দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট। এটা কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন। 88 ডিগ্রি 30 মিনিট কোথায় আছে? এই যে এইটা 88 ডিগ্রি 30 মিনিট। প্রত্যেকটি অক্ষরেখা কি পূর্ণবৃত্ত, 1-2 পূর্ণবৃত্ত। এবার 5 সংস্থান তত্ত্বের জনক বলা হয় শিশুকে। তাহলে দেখা গেছে পিসোকে তোমার 5 সংস্থা তন্ত্রের জনক বলা হয়। ভারতের পূর্বে উপকূল হলো এক প্রকার উন্নত উপকূল। কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড। তারপরে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূল মধ্যরেখা প্রতিবাদ স্থানে দ্রাঘিমার মান 180 ডিগ্রি। তারপরে মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় কি তৈরি হয়? পেডিমেন্ট তৈরি হয়। তাহলে এই যে পেডিমেন্ট তৈরি হয়। এখানে কিন্তু তিস্তার উপনদী, এটা হচ্ছে মথুরাখালী। এই যে মথুরাখালী, অর্থাৎ 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এবার 2 নম্বরের প্রশ্ন, বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল। তোমরা জানো জিওগ্রাফি প্রশ্নে এরকম ঠিক ভুল, সত্য মিথ্যা শূন্য এরকম বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন 1 নম্বরের প্রশ্নগুলি দেয় বেশি। পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ পশ্চিম দিকের মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এটা ভুল। ভুলটাকে আমি ক্রস দেই। প্রতিটি অক্ষরেখার পরস্পর সমান্তরাল ও পৃথিবী অক্ষকে সমকোণে ছেদ করে, এটা ঠিক। তারপরে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ, এটা ঠিক। যে কোনো দুটি বলেছে। এরপরে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূর্ণ। মধ্য আটলান্টিক শৈল শিরা বরাবর রয়েছে প্রতিসারি, এখানে প্রতিসারি হবে। দক্ষিণ আমেরিকার এন্টিপ্লানো লাভা গঠিত মালভূমি উদাহরণ। দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবাহ নদী হলো তিস্তা। তারপরে তোমার গ নম্বরে একটি বা দুটি শব্দ উত্তর দাও। ক্রোনোমিটার, যে কোনো 3টি। ক্রোনোমিটার ঘড়িকে উদ্ভাবন করেন জন হ্যারিসন। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। মূল মধ্যরেখা নিরক্ষর রেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি। একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। কোন জলবায়ু অঞ্চল রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। স্তম্ভ মিলাও। এখানে শুশুনিয়া পাহাড়, এখানে 3টে জিনিস আছে, একটা ইলুভিয়েশন। তাহলে দেখা গেছে তোমার এখানে শুশুনিয়া পাহাড়ের সাথে বাঁকুড়া হবে, অর্থাৎ এটার সাথে এটা, আর ইলুভিয়েশনের সাথে বি স্তর হবে। এই গেল। এরপরে গ বিভাগ, নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? বিষুব কথাটির অর্থ সমান। নিরক্ষরেখার ওপর বছরের প্রতিটি দিন সূর্য রশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। সেই কারণে এই রেখাটির অপর নাম বিষুবরেখা। ভৌগোলিক জালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা, উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখার জালের মতো
বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলোর মাধ্যমে কোনো স্থানের অবস্থা নির্ণয় করা যায়। তারপরে পাত কি বা প্লেট কি? অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত কঠিন খণ্ডগুলিকে পাত বলে। 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ জেটি উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 60টি বড় পাত, হ্যাঁ, এবং 8টি মাঝারি পাত ও 3টি ও 20টিরও বেশি ছোট পাত আছে। উদাহরণ ইউরেশিয়া পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। বাজাদা কি? কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশে জল ও বায়ুপ্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমি বা গঠন করে তাকে বাজাদ বলে। তারপর নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন পুঞ্জি তো ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তর উপরিভাগে বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরে উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। ধাপ চাষ বা স্টেপ ক্রপিং কি? পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। তাল কাকে বলে? তাল কথা নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কুচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলোকে স্থানীয় ভাষায় তাল বলে। ত্রাসের নদী কাকে বলে এবং কেন? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটার ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। এই কারণে তিস্তা নদীকে বন্যা দেখা দেয়, এই কারণে ত্রাসের নদী বলা হয়। তারপরে হচ্ছে তোমার ঘ বিভাগ। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 3-4-12, অর্থাৎ তোমাকে এখানে করতে হবে কতটি প্রশ্ন? এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমার দেখতে হবে। 4-1 দ্রাঘিমারেখার গুরুত্ব ব্যবহারগুলি উল্লেখ করো। দ্রাঘিমারেখার গুরুত্ব হলো গোলার্ধ নির্ণয়। মূল মধ্যরেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখার মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। প্রমাণ সময় গণনা। মূল মধ্যরেখার স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়। স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। তারিখ বিভাজন। 180 দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজন কাজ করে। অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে নাকি পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা যায়। তারপরে 6 নম্বর হচ্ছে সীমানা নির্ধারণ। পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের সীমানা নির্ধারণে দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়, যেমন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে 141 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আলাস্কা কানাডার মধ্যে 114 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা সীমানা নিম্নরূপে অবস্থিত। ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝায়? অথবা প্রশ্ন, এটা একটি দেশ অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় 1 ডিগ্রিতে 4 মিনিট সময় পার্থক্য অনুসারে পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয়। ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটাই প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকোনাত এবং সোনাইটের উপর দিয়ে প্রসারিত হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার পূর্ব প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিলক্ষিত হয়। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের 0 থেকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থিত। ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন?
ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টারশিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ছাড়াও প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডলোমাইট, সীসা, ক্রোমাইট, চীনামাটি, ফেলসপার, ফায়ারকে, অ্যামাটাইট, কায়ানাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় 70% কয়লা, 95% তামা, 52% অভ্র, 50% বক্সাইট এই অঞ্চলে সঞ্চিত আছে এবং ভারতের মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা, 30% বক্সাইট, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। টিকা অথবা টিকা লেখক গ্রস্ত উপত্যকার সংজ্ঞা: দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ: প্রবল ভূভারণের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। এর 11/12-15টি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়ন কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে। উদাহরণ: রাইন নদীর উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা, দুপাশের স্তূপ পর্বত দুটি হলো ভ্রোজ এবং ব্ল্যাক ফরেস্ট। এরপর হচ্ছে টিকা লেখো আবহবিকার সংজ্ঞা: আবহবিকার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতির দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণকৃত হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল প্রভৃতি দ্বারা রাসায়নিক শিলা বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণ ভবন বলে। বৈশিষ্ট্য: আবহবিকারে ভূপৃষ্ঠ শিলা বিচূর্ণকৃত বা বিয়োজিত হয় এবং বিচূর্ণকৃত বা বিয়োজিত পদার্থগুলো মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ: ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্থ-বচাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, যান্ত্রিকভাবে সৃষ্ট অঙ্গার যোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ, রাসায়নিকভাবে সৃষ্ট প্রভৃতি প্রক্রিয়া আবহবিকার সংঘটিত হয়। টিকা লেখো হিউমাস অথবা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরের স্তরে জৈব পদার্থরূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থ অনুবীক্ষণিক কণা জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ওই জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটি জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। টিকা লেখো 4-4 পশ্চিমা ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক মৌসুমেও প্রবাহিত হয় বলে এ সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না। শান্ত আবহাওয়ায় বিরাজ করে। তবে সুদূর পশ্চিমে ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে থেকে আসার কারণে নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমা ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্য: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 75 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, পাহাড়ে তুষারপাত হয়, অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। অথবা টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল যে সকল উদ্ভিদ কিছু শরীরবৃত্ত অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, জরায়ু, শঙ্করোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রাপ্তির স্থান: পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, ধুন্দুল, পিঠালি ইত্যাদি। ব্যবহারিক গুরুত্ব: এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। এই উদ্ভিদের কাঠ জ্বালানি রূপে, গৃহ নির্মাণের উপকরণ রূপে ব্যবহৃত। এছাড়া এই অরণ্য মোম ও মধু পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এরপর নম্বর যে বিভাগ, হ্যাঁ, যে কোনো একটি প্রশ্ন, আমি 4টে প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, 4টা প্রশ্নের উত্তরে আমি এখানে দিয়ে দিয়েছি। অক্ষরেখা আর দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। প্রথম প্রশ্ন, সংজ্ঞা: একই অক্ষাংশ বিশিষ্ট কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে, একই দ্রাঘিমাংশ কাল্পনিক রেখাগুলো দ্রাঘিমারেখা বলে। আকার: পূর্ব পশ্চিমে বেষ্টিত এবং পূর্ণ গোলাকার, উত্তর দক্ষিণে বেষ্টিত অর্ধ গোলাকার। সমান্তরাল: পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল নয়। পরিধি: অক্ষরেখা হচ্ছে সব অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তরে কিংবা দক্ষিণে অক্ষরেখাগুলোর পরিধি বাড়তে থাকে। আর দ্রাঘিমারেখা: সব দ্রাঘিমারেখার পরিধি যেমন সমান, হ্যাঁ, দ্রাঘিমারেখার পরিধি সবসময় সমান থাকে। গণনা: নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়। এর মান 0 ডিগ্রি। এর উত্তর 89টি এবং দক্ষিণে 89টি অক্ষরেখা আছে। 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি
দক্ষিণ রেখা নয়, এরা বিন্দু। মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। এর মান 0 ডিগ্রি। এর পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি দ্রাঘিমা রেখা অবস্থিত। তারপর কৌণিক মাপ, প্রতিটি অক্ষরেখার কৌণিক মাপ 360 ডিগ্রি, প্রতিটি দ্রাঘিমা রেখার কৌণিক মাপ 180 ডিগ্রি। সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি, সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে 180 ডিগ্রি। সূর্যোদয় ও সূর্যাস্ত, একই অক্ষরেখায় বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সূর্যাস্ত হয়, একই দ্রাঘিমারেখায় সর্বত্র একই গোলার্ধে মোটামুটি একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। অবস্থান, অক্ষরেখাগুলো একে অপরের উত্তর কিংবা দক্ষিণে অবস্থিত, দ্রাঘিমারেখাগুলো একে অপরের পূর্ব কিংবা পশ্চিমে অবস্থিত। গুরুত্ব, কোনো স্থানে অবস্থান নির্ণয় করা হয়, অবস্থানের সময় নির্ণয় করা হয়। এরপর হচ্ছে আবার 2 নম্বর, পাশ সঞ্চালন তত্ত্বের আলোকে ভূমিরূপ পর্বত উৎপত্তির কারণগুলো আলোচনা করো। তাহলে পাশ সংস্থান বা পাঁচ সঞ্চালন তত্ত্ব অনুসারে পৃথিবীর ভূত্বকের নিচে 200 কিলোমিটার পুরো অশ্বমণ্ডল রয়েছে। অশ্বমণ্ডলটি সুদৃঢ় পাথরের তৈরি হলে বেশ কিছু ব্লকে বিভাজিত। এই ব্লক গুলোর পাত বলা হয়। এর নিচে রয়েছে অ্যাস্তনোস্ফিয়ার নামক নমনীয় চটচটে পদার্থ সমৃদ্ধ অঞ্চল। এর আরও নিচে রয়েছে চটচটে ঘন সুপের মতো ঊর্ধ্ব গুরুমণ্ডল। এই অঞ্চলের উপরে অশ্বমণ্ডলের ভাসমান পাতসমূহ পৃথিবীর উপরিভাগে কোনো না কোনো পাতের উপর রয়েছে। বিজ্ঞানীর এই পাতগুলোর নামকরণ করেছেন নানা নামে, যেমন ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, ভারতীয় প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রভৃতি। ভয়ঙ্কর উষ্ণতার কারণে ভূগর্ভের ম্যাগমা স্তরে সৃষ্ট পরিচলন স্রোত এবং পৃথিবীর আহ্নিক গতির ফলে পাতগুলো সঞ্চালিত হয়। অবশ্য পাতগুলোর এই সঞ্চালনের গতি অত্যন্ত মন্থর। এর গতি বছরে প্রায় 10 মিলিমিটার। এইসব গতিশীল পাতগুলোর মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের মুখোমুখি হয় তখন ওই দুটি পাতের সংযোগ রেখা বরাবর উপসাগর, সাগর কিংবা মহাসাগরের তলদেশে সঞ্চালিত পাললিক শিলাস্তর দুই দিক থেকে প্রবল চাপ সৃষ্টি হয়। আর এই চাপে শিলাস্তর ভাঁজ পড়ার ফলে শিলাচ্যুত ঘটে এবং ভূমিকম্পের সৃষ্টি হয় এবং ভূমিরূপ পর্বত তৈরির প্রক্রিয়া শুরু হয়। পাশ সঞ্চালনের ফলে ভূমিরূপ পর্বত দুভাগে সৃষ্টি হতে পারে, যেমন প্রথমত প্রচণ্ড ভূমিকম্পের ফলে পৃথিবীর উপরকার কোনো জায়গা বসে গিয়ে বা উঁচু হয়ে ভূপৃষ্ঠে শিলাস্তরে ছোট ছোট ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের যতই বাড়তে থাকে ভাঁজগুলো ততই বড় এবং উঁচু হয়ে পরস্পরের কাছাকাছি চলে এসে ভূমিরূপ পর্বতের সৃষ্টি করে। দ্বিতীয়ত প্রচণ্ড পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর ভাঁজ সৃষ্টি হয়। চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঁজগুলো বড় ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভূমিরূপ পর্বত সৃষ্টি করতে পারে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব নির্ণয়। ঋতু বৈচিত্র্য, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রধান 4টি ঋতু গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলে পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অঘ্রাণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। তারপরে উষ্ণতা, পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়, যেমন গ্রীষ্মকালে কলকাতায় গড় উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হলেও আসানসোলের গড় উষ্ণতা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলে গড় উষ্ণতা 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হলেও পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেন্টিমিটার, তরাই 350, মালভূমি 125 এবং সমভূমি 180 সেন্টিমিটার। আগমনের অনিশ্চয়তা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময়ের আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয়। প্রাকৃতিক ঝা বা বিপর্যয়, মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে অশ্বিনী ঝড় এবং শীতকালে পশ্চিমা ঝড় প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। শীতকাল শীতল উত্তর পূর্ব পশ্চিমে বায়ুর প্রভাব, উত্তর পূর্ব পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভাব লক্ষ্য করা যায়, যেমন পার্বত্য মালভূমি অঞ্চল উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না। এবং গ্রীষ্মকাল এই যুদ্ধ পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে শুষ্ক উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাত হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। উষ্ণতার উপর প্রভাব, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতের প্রকোপে অনেক সময় বেড়ে যায়। টোকিও, এটা একটা 5 নম্বরের পাস একটা অঙ্ক। টোকিও 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব থেকে 2016 সালে 1 মার্চ মঙ্গলবার ভোর 3টার সময় একটি ইমেল কলকাতা 28 ডিগ্রি 24 মিনিট পূর্বে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ, কোন সময় এসে পৌঁছেছিল? সমাধান, টোকিওর সঙ্গে কলকাতার দ্রাঘিমার পার্থক্য এই যে এই দ্রাঘিমাটা 139 ডিগ্রি 45 মিনিট বিয়োগ
88°24', হ্যাঁ, এই যে 88°24', হ্যাঁ, এটা বিয়োগ করলে 51°21'। তারপরে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট, সুতরাং 51°81', দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য। এটা যদি 4কে 51 দিয়ে গুণ করি তাহলে কত 200 কত আসবে, হ্যাঁ 204 আসবে। আর এখানে কিন্তু 4কে 21 দিয়ে গুণ করলে 200 কত 84 সেকেন্ড আসবে। তাই সেকেন্ডকে মিনিটে নিতে গেলে 1 মিনিট 24 সেকেন্ড, সেই 24 সেকেন্ড এইটা। আর এখানে 205 মিনিট। আশা করি বুঝতে পারছি। টোকিও ও কলকাতার মধ্যে সময়ের পার্থক্য 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। টোকিওর তুলনায় কলকাতার পূর্ব দিক কম এগিয়ে বলে কলকাতার সময় টোকিওর চেয়ে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড কম হবে, অর্থাৎ আমার ওখান থেকে এটা বিয়োগ করতে হবে। প্রশ্ন হলো 2006 সালে 1 মার্চ মঙ্গলবার টোকিও থেকে ভোর 3টার সময় পাঠানো ইমেলটি কলকাতায় যে স্থানীয় সময় পৌঁছে তা হলো ভোর 3টে বিয়োগ 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। তাহলে রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ড, অর্থাৎ আগের দিন হবে। তাহলে 2016 সালে লিপিয়ার বা অধিবর্ষ, তাই ইমেলটি কলকাতায় এসে পৌঁছায় 29শে ফেব্রুয়ারি সোমবার রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ড। এভাবে তোমরা অঙ্কগুলি করবে। যাই হোক, এ হচ্ছে তোমার টোটাল ভূগোলের যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নের এবং পূর্ণাঙ্গ সমাধান। হ্যাঁ, তাই তোমরা পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।